প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের পল্লববাবু। লকডাউন পরিস্থিতিতে তোমরা অবশ্যই সবাই ভালো রয়েছ এবং করোনা ভাইরাসের যে পরিস্থিতি চলছে, সরকারি নির্দেশ অবশ্যই সবাই মেনে চলবে। আমি এখন তোমাদের বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, তোমাদের দ্বাদশ শ্রেণীতে যেটা রয়েছে তার প্রথম অধ্যায় আমি আলোচনা করব। প্রথম অধ্যায়ে তোমাদের রয়েছে বাংলা গানের ধারা। এই বিষয়ে আমি আলোচনা শুরু করছি। তোমরা অবশ্যই পড়ার সময় বই পাশে রাখবে এবং একটু মিলিয়ে দেখে নেবে, যতটা সংক্ষেপে পারা যায় সেভাবেই আমি তোমাদের এই মুহূর্তে আমি ক্লাসটা দিচ্ছি। বাংলা গানের ধারায় অর্থাৎ গান বা সঙ্গীত মানুষের একটা আদিমতম শিল্প। মানুষ যখন অরণ্যবাসী, গুহাবাসী ছিল, তখন তাদের বিলাপ, আনন্দ, হর্ষ ইত্যাদির মধ্য দিয়ে তাদের কথাগুলো একটা সুরের আকারে বহিঃপ্রকাশ ঘটাতো। সেই বহিঃপ্রকাশের যে সুর, সেটা পরবর্তী সময়ে সঙ্গীতে পরিণত হয়েছে। তা বাংলা গানের উদ্ভব এবং ক্রমবিকাশ কোনো ধারাবাহিক ইতিহাস বাঙালিরা লিখতে পারেনি, কিন্তু গান এদেশে চিরকালই ছিল, আছে এবং থাকবে। আদিম যুগ থেকে এই ভারতবর্ষের ভূমিতে যে সাধারণ কৌম জনগোষ্ঠী পল্লীবাসীর, তাদের বিভিন্ন অনুষ্ঠান পার্বণের যে গানগুলো ব্যবহার করেছে, যার লিখিত রূপ এখনও খুঁজে পাওয়া যায়নি। যেখান থেকে আমরা লিখিত রূপ পেয়েছি, সেই লিখিত রূপ আমরা মূলতভাবে বাংলা গানের চর্যাপদকেই ধরে নিই। কিন্তু চর্যাপদ লিখিত অবস্থা থাকলেও আদিম অধিবাসী যারা, তারা তাদের লোকসঙ্গীত বা লোকগীতির মধ্য দিয়ে যে ধারাবাহিকতা, সেটাকে এখনো পর্যন্ত ধরে রেখেছে। সেটা নিয়েও আমাদের আলোচনা হবে। আমরা বাংলা গানের যে লিখিত রূপ চর্যাপদ থেকে পাই, তা সেই চর্যাপদ দিয়েই আমরা শুরু করব। আমি মাঝে মাঝে তোমরা অনেক গান জানো এবং তবুও যাদের অসুবিধা আছে, আমি সেরকমভাবে কিছু গান তোমাদের অল্প একটু করে বাজিয়ে অবশ্যই যাতে তোমাদের ধরতে সুবিধা হয় সেটাও চেষ্টা করেছি। তাতে হয়তো একটু অসুবিধা হলেও হতে পারে, একটু পড়ানোর ক্ষেত্রে খামতি এসে যাবে হয়তো। সেটা না করে তোমরা মনোযোগ সহকারে অবশ্যই পড়বে। এখন আমি আসি চর্যাপদ, অর্থাৎ চর্যাচর্য বিনিশ্চয়, যেটা তোমরা একাদশ শ্রেণীতে পড়েছ, বাংলা সাহিত্যের আদিমতম নিদর্শন। এই চর্যাপদ মূলতভাবে সঙ্গীতের আকারে গাওয়া হতো। মোট 51টি চর্যা গান রয়েছে। এই চর্যা গানগুলোকে 6টি অঙ্গ এই গানগুলোর মধ্যে আমরা লক্ষ্য করতে পারি, অর্থাৎ স্বর ও বিরুৎ, পাঠ ইত্যাদি এভাবে এই সমস্ত রয়েছে। এবং সেই সঙ্গে অনেকগুলো রাগ এখানে ব্যবহার হয়ে থাকে, যেমন পটমঞ্জুরি, গুর্জরী কিংবা ভৈরবী, ধানেশ্রী ইত্যাদি এই সমস্ত রাগগুলো ব্যবহার হয়ে থাকে। চর্যায় ব্যবহৃত রাগটিকে পরবর্তী সময়ে আমরা গীত গোবিন্দে রামকিরি এবং পরবর্তী
সময়ে শ্রীকৃষ্ণ কীর্তনে রামগিরি রাগেও আমরা হচ্ছে পেয়েছি। এখন আমরা চর্যা গানের কিভাবে গাওয়া হতো তার একটু হচ্ছে নমুনা আমরা দেখে নেব। চর্যাপদে যেমন কায়া তেরুবারা পঞ্চি ডাল, এই গানটিকে, এই পদটিকে কিভাবে হচ্ছে গানের আকারে হচ্ছে বহিঃপ্রকাশ করা হয়েছে। চর্যাপদের পরেই আমরা আসি শ্রীকৃষ্ণ কীর্তনে। শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আলোচনা করতে গিয়েই যার বিষয়ে একটু আলোচনা না করলেই নয়, তিনি হলেন কবি জয়দেব। তিনি সংস্কৃত ভাষাতে গীতগোবিন্দ রচনা করিয়েছিলেন। এই গীতগোবিন্দ ভাবধারায় বাংলার বৈষ্ণব সমাজ তারা রাধাকৃষ্ণের যে লীলা এবং তাকে কীর্তন আকারেই হচ্ছে প্রকাশ করেছেন। শ্রীকৃষ্ণ কীর্তন দিয়েই আমরা তার প্রভাব লক্ষ্য করেছি। পরবর্তী সময়ে পদাবলী কীর্তন, কীর্তন গান, কীর্তন গানকে আবার দুই ভাগে ভাগ করা হয়, নাম কীর্তন এবং পদাবলী কীর্তন রয়েছে। তার আগেই আমরা গীতগোবিন্দের যে সংস্কৃত ভাষাতে যে গানের ধারা, সেটাকে একটু আমরা হচ্ছে দেখে নেব। এই গীতগোবিন্দের ধারাকেই লক্ষ্য করে এর প্রভাবেই শ্রীকৃষ্ণ কীর্তন রচিত হয়েছে বড়ুচণ্ডীদাসের। শ্রীকৃষ্ণ কীর্তনের মোট পদের সংখ্যা ছিল 418টি। মোট 32টি রাগরাগিণীতে এগুলো গাওয়া হতো। এর মধ্যে আহের, কুকু, কুহু, কেদার, কুড়া, ভাটিয়ালি, ভৈরবী, মল্লার, এ সমস্ত রাগের এবং রাগরাগিনীর হচ্ছে আমরা নিদর্শন পেয়ে থাকি। সেই সঙ্গে পদাবলীর যে সকল বৈষ্ণব কবি, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বলরাম দাস, লোচন দাস, এদের হাত ধরেই পদাবলী কীর্তন শুরু হয়েছিল। সে সময়ে বহু বিখ্যাত কীর্তন গায়ক বর্তমান সময়েও দেখা যায় যে এই সকল কীর্তন বিভিন্ন আসরে, বিভিন্ন অনুষ্ঠানে হচ্ছে গিয়ে বেড়ায়। এখন এই কীর্তন গানের কিছু কিছু নমুনা আমরা হচ্ছে একটু দেখে নেব। এটা পদাবলী কীর্তন। রাধার কি হইল অন্তরের ব্যথা, বসিয়া বিরলে থাকোই একলে, না শুনে কাহারও কথা।
পদাবলী কীর্তনের পর আমরা নাম কীর্তন, কীর্তন গান, এই সমস্ত যেগুলো রয়েছে, যা চৈতন্যকে কেন্দ্র করেই, চৈতন্যকে ঈশ্বর ভেবেই গাওয়া হতো। কীর্তন গানের পাশাপাশি কীর্তন প্রভাব মুক্ত হতে পারেনি অনুবাদ সাহিত্য, বিশেষ করে রামায়ণ, মহাভারত। রামায়ণকে কেন্দ্র করে রাম গানের বা রাম কীর্তনের সূচনা হয়েছিল এবং পাঁচালী আকারে গাওয়া হতো। সেই জন্য রামায়ণকে অনেক সময় রামের পাঁচালী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই রাম গান এর আমরা একটু নমুনা সে সময় দেখে নেব। এরপরেই আসি মঙ্গল কাব্যে। মঙ্গল কাব্যের মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, এই প্রধান মঙ্গল ছাড়াও শীতলা, কালিকা মঙ্গল, ষষ্ঠী মঙ্গল, সূর্যমঙ্গল ইত্যাদি বিখ্যাত। এই মঙ্গল গানগুলি কল্যাণার্থে গাওয়া হতো। একে আবার 8 দিন ধরে গাওয়া হতো, কোথাও আবার একে অষ্টমঙ্গলা ইত্যাদি নামে ব্যবহার করা হয়ে থাকে। লাচারি নামক লৌকিক ছন্দে এই মঙ্গল গানগুলি গাওয়া হতো। এখনো পর্যন্ত এই মঙ্গল গানের প্রভাব আমাদের বাংলায় যথেষ্ট পরিমাণে রয়েছে। এই মঙ্গল গান বিশেষ করে মনসামঙ্গলকে রাঢ়বঙ্গে ঝাপান, দক্ষিণবঙ্গে ভাসান, পূর্ববঙ্গে রায়ানি, উত্তরবঙ্গে সাইটল, বিষহরি গান ইত্যাদি নামে প্রসিদ্ধ। এই মঙ্গল গানের প্রভাব থেকে এখনো আমরা মুক্ত হতে পারিনি। আমরা অনেকেই জানি এই মঙ্গল কাব্যের, মঙ্গল গানের সুর, তবুও বিশেষ করে মহিলারা এই গানকে সংসারের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য গাইত। তার একটু নমুনা আমরা দেখে নেব। মানুষেরা রয়েছে, তারা বা 22 কবি রচিত পদ্মা পুরাণ গান করে। চট্টগ্রামের সুর বরিশালের থেকে অনেকটাই আলাদা। বিজয় গুপ্তের গানে ধ্রুবগুলি খুবই সংক্ষিপ্ত, কিন্তু বাইশায় ধ্রুবগুলি এরপরে আসবো শাক্ত সঙ্গীত। শাক্ত পদাবলীকে কেন্দ্র করেই বৈষ্ণব পদাবলীর অনুসরণে যখন বাঙালি বৈষ্ণব পদাবলীতে নিমজ্জিত, ঠিক সে সময়ে অনেকেই মাতৃভক্তি, মাতৃপূজার আরাধনায় প্রতি, তারা এই শক্তির আরাধনায় বিভিন্ন অত্যাচার অনাচার থেকে মুক্তি পাওয়ার জন্য শক্তির আরাধনায় মনোনিবেশ করল এবং মাতৃভক্তির এই আরাধনায় মায়ের কাছে আকুতি, মিনতি, মান, অভিমান এই সমস্ত তাদের গানের মধ্য দিয়ে তুলে ধরল। এই শাক্ত পদাবলী মূলত আমরা পেয়ে থাকি কবিরঞ্জন রামপ্রসাদ সেনের মধ্য দিয়ে। তা রামপ্রসাদ সেন
1720-তে 24 পরগনা হালি শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি গৃহী সাধক রামপ্রসাদী সুরেই তার নিজস্ব যে সুর, রামপ্রসাদী সুরে তার লিখিত গানগুলো নিজে গেয়েছেন। পরবর্তী সময়ে আমরা রামপ্রসাদের অসংখ্য গানের নমুনা পেয়ে থাকি। রামপ্রসাদের গানের আমরা একটু শুনব। রামকুমার চট্টোপাধ্যায়ের গাওয়া। পরবর্তী সময়ে কমলাকান্ত ভট্টাচার্য, শাক্ত পদাবলী বিখ্যাত কবি, তার অসংখ্য সঙ্গীত রয়েছে। সেই সঙ্গে অ্যান্টনি ফিরিঙ্গি, কালী মির্জা, দাশরথী রায়, রাম বসু, গিরিশ ঘোষ, এমনকি নজরুল পর্যন্ত অসংখ্য শাক্ত পদাবলী রচনা করেছেন। আমরা এই দু একটি নমুনা এর মধ্যেই শুনে নেব। অথবা আমরা আমি আমার এই প্রথম অংশ, প্রথম পর্বে, বাংলা গানের ধারার প্রথম পর্ব এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং পড়বে। আমি এর পরের অংশ, অবশ্য দ্বিতীয় যে অংশ সেটা দেখবে, এর পরবর্তী অংশটা আমি আবার তোমাদের ভিডিও করেই দেব।